জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক, জনপদ থেকে নগর, চারপাশে এই মুহূর্তে কোথায় কি ঘটছে তা নিয়ে আয়োজন এখন চারদিক। সঙ্গে আছে আমি হাসিব বিল্লাহ। অবশেষে ঠাকুরগাঁও ও পঞ্চগড় সীমান্ত দিয়ে বিএসএফের পুশিন চেষ্টা ব্যর্থ হয়েছে। দুই জেলার সীমান্তে 2 থেকে 3 দিন অবস্থানের পর 21 জনকে অভ্যন্তরে ফেরত নিয়ে গেল ভারত। পুশিন ঠেকাতে শক্ত অবস্থান নিয়েছে বিজিবি। সকালে বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দিনাজপুর ব্যাটালিয়নের ঠাকুরগাঁও জেলার দায়িত্বপূর্ণ হরিপুর উপজেলার মশালগাঁও বিওপি এলাকায় 8 জুন রাত আনুমানিক 3টার পর বিএসএফ কর্তৃক পূর্বে অবস্থানরত 11 ব্যক্তিকে ভারতের অভ্যন্তরে অপসারণ করা হয়েছে। এদিকে পঞ্চগড়ের সদর উপজেলার বড়বাড়ি প্রধানপাড়া সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ পুশিন করা 10 জনকে প্রায় 70 ঘণ্টা পর ফেরত নিয়েছে বিএসএফ। রোববার রাত 2টার পর তাদের ফেরত নিয়ে যায় বিএসএফ। এদিকে সুনামগঞ্জ সীমান্তে পুশিন ঠেকাতে প্রায় 90 কিলোমিটার এলাকায় টহল ও নজরদারি কার্যক্রম জোরদার করেছে বিজিবি। সীমান্তে পুশিন বন্ধে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে 12 থেকে 13টি চিঠি পাঠানো হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে নাগরিক ফেরত আনার ব্যাপারে ভারতকে নিয়মকানুন ফলো করতে হবে। এর মধ্যে বাংলাদেশ ভারত দ্বিপাক্ষিক সম্পর্ক পুনরুদ্ধারে পুশিনের মতো ঘটনা বন্ধে দিল্লিকে গুরুত্ব দিতে হবে। এ সময় অবৈধ নাগরিকদের নাগরিকত্ব যাচাই বাছাই আইনি প্রক্রিয়া মেনে করতে ভারতের প্রতি আহ্বান জানান তিনি। শামা ওবায়েদ আরও বলেন, পুশিন বন্ধে দিল্লি কার্যকর ব্যবস্থা নেবে বলে আশা করে ঢাকা। পুশিনের মতো ঘটনা দ্বিপাক্ষিক সম্পর্ক পুনরুদ্ধারের প্রচেষ্টাকে ব্যাহত করতে পারে বলেও মন্তব্য করেন তিনি। আমাদের বর্ডার গার্ড খুবই শক্তভাবে এটা রেজিস্ট করছে এবং কোনোভাবেই পুশিনকে আমরা অ্যালাউ করছি না। এবং এখানে বাংলাদেশ আর ভারতের মধ্যে একটি ব্যবস্থা আছে, একটা মেকানিজম আছে এবং সব দেশের সাথে সেই মেকানিজমটা থাকে যে আমাদের যখন কোনো নাগরিক ইলিগালি কোনো দেশে যায় তাকে ফেরত আনার, নাগরিকত্ব যাচাই বাছাই করে ফেরত আনার একটা প্রক্রিয়া আছে, একটা মেকানিজম আছে যেটা বাংলাদেশও ফলো করে, বাংলাদেশের জায়গা থেকে ভারত ফলো করে ভারতের জায়গা থেকে। দিল্লিতে বিজিবি বিএসএফ মহাপরিচালক পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। 57তম সীমান্ত সম্মেলনে প্রথম দিনে পুশিন ও সীমান্ত হত্যাকাণ্ডের মতো বিষয়গুলো নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। এছাড়াও গুরুত্ব পাবে ভারত বাংলাদেশ দ্বিপাক্ষিক সহযোগিতা ইস্যু। বিশ্লেষকরা বলছেন, কেবল দ্বিপাক্ষিক আলোচনা নয়, বাংলাদেশের জন্য নিরাপত্তা ও সীমান্ত সুরক্ষার মতো দীর্ঘদিনের অমীমাংসিত সমস্যাগুলো জোরালোভাবে উপস্থাপনের একটি দারুণ ক্ষেত্র এবারের সম্মেলন। বিপরীতে বিএসএফের কাঁটাতার নির্মাণে বাধা না দিতে বাংলাদেশের কাছে আহ্বান জানাবে বিএসএফ। 4 দিনের সম্মেলনে বাংলাদেশ ও ভারতের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন দুই দেশের সীমান্ত বাহিনীর প্রধান। মঙ্গলবার শুরু হওয়া সম্মেলন চলবে 11 জুন পর্যন্ত। হামের অ্যান্টিবডি তৈরি হতে অন্তত 20 জুন পর্যন্ত সময় অপেক্ষা করতে বললেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন। সকালে স্বাস্থ্য মন্ত্রণালয় বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রিজের পক্ষ থেকে ডেঙ্গু প্রতিরোধে 1 লাখ আইভি স্যালাইন হস্তান্তর অনুষ্ঠানে কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতির কারণে চিকিৎসা সেবায় কোনো বিঘ্ন ঘটছে না বলেও দাবি করেন স্বাস্থ্যমন্ত্রী। বলেন, ইন্টার্ন চিকিৎসকদের 6 দফা দাবি নিয়ে সংশ্লিষ্ট পর্যায়ে আলোচনা চলছে। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আইন মেনে 8 দিন হাসপাতাল কর্তৃপক্ষকে কারণ দর্শানোর নোটিশের জবাব দিতে 2 দিন সময় দেওয়া হয়েছে। কোথাও আইনের কোনো ব্যত্যয় ঘটলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। আমরা চিঠি দিয়েছি, আমরা বৈধ না অবৈধ আমরা জেনেই দিয়েছি। আমাদের কিছু ধারাবাহিকতা আইন মেনে কাজ করতে হবে। তারা সময় চেয়েছে, কোর্টও সময় দেয় অনেক সময় না, কাজে আমরা সময়টা না দিলে গেট এ বেনিফিট ইন দ্য কোর্ট, কাজে আমরা 2 দিন সময় দিয়েছি। আন্দোলন তো মানুষ করবেই, গণতান্ত্রিক দেশ, যার যার রাইট আছে। আমরা দেখবো তাদের মধ্যে গ্রহণযোগ্য কথাবার্তা কতটুকু আছে, উইল অ্যাকসেপ্ট দ্যাট। যেটু গ্রহণযোগ্য না তাদের বাবার শোনা ডেকে আমরা বুঝাবো। এদিকে হামের টিকা কেনা বন্ধ ও অর্থ আত্মসাতের অভিযোগ এনে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও স্বাস্থ্য উপদেষ্টা সহ 5 জনের নামে হত্যা মামলার একটি আবেদন খারিজ করে দিয়েছেন আদালত। কিশোরগঞ্জ 5 আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান ইকবাল সকালে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলার এই আবেদন করেন। মামলা গ্রহণ করার উপাদান না থাকার কারণ দেখিয়ে পরে আদালত আবেদনটি খারিজ করে দেন। মামলার
আরজিতে বলা হয়, প্রধান আসামি ডক্টর ইউনূস ইচ্ছাকৃতভাবে অর্থ আত্মসাতের উদ্দেশ্যে শিশুদের হামের টিকা ক্রয় করেননি, আর এ কাজে তাকে সহযোগিতা করেছেন সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম, প্রধান উপদেষ্টার সাবেক স্বাস্থ্য বিশেষ সহকারী ডাক্তার সাইদুর রহমান, সাবেক স্বাস্থ্য সচিব সাইদুর রহমান ও স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক ডিজি ডাক্তার আবু জাফর। সোমবার সকাল ৮টা পর্যন্ত সারা দেশে হাম ও হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬২৮ জনে। সোমবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। গত ২৪ ঘন্টায় হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ১,০৯২ জন। পরীক্ষায় হাম শনাক্ত হয়েছে ৯২ জনের। মার্চের ১৫ তারিখ থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ৮৯,৮৮৩ জন। গেল ২৪ ঘন্টায় আক্রান্তদের মধ্যে ঢাকায় ৪৬৫ জন, চট্টগ্রামে ২২১ জন এবং বরিশালে রয়েছে ১৩৪ জন। জুলাই এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হবে। একই সাথে বিশ্ববিদ্যালয়গুলোতে সেশন জট কমাতে ২০২৭ সাল থেকে এসএসসি ও এইচএসসি সহ পাবলিক পরীক্ষাগুলো সময়মতো অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন। দুপুরে মন্ত্রণালয়ে ব্রিফিংয়ে শিক্ষামন্ত্রী জানান, শিক্ষা কারিকুলাম পরিবর্তনের কাজ চলছে। আগামী বছরের পাঠ্যপুস্তক চলতি বছরের ডিসেম্বরের মধ্যে পাওয়া যাবে। এবারের বাজেটে শিক্ষা খাতে জিডিপির ২% বরাদ্দ থাকলেও আগামীতে ৫% উন্নীত করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন শিক্ষামন্ত্রী। বিগত সরকারগুলোর মেয়াদে শিক্ষা মন্ত্রণালয়ে হওয়া দুর্নীতির বিষয়ে শ্বেতপত্র প্রকাশ করা হবে বলেও জানান তিনি। এ সময় প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন জানান, ২০ জুন প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধানমন্ত্রী উপস্থিত থাকবেন। কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীনে আমরা আমাদের একটা কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ এই মাসে শেষ দিকে করবার নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করেছি। তার অধীনেও আমরা জাতীয় পর্যায়ে প্রত্যেকটা ইনস্টিটিউশন থেকে শুরু হয়ে ধাপে ধাপে স্কিলস কম্পিটিশন শুরু করব। তাদের জন্য ক্যারিয়ার সার্ভিস, ক্যারিয়ার ফেয়ার প্রত্যেকটা প্রতিষ্ঠানে আমরা নিশ্চিত করতে চাই এবং অন স্পট জব নিশ্চিত করতে যাচ্ছি। আমরা আসার পরেই কারিকুলাম নিয়ে আমরা বসছি। ইতিমধ্যেই আমাদের উপদেষ্টা মহোদয় তিনি কারিকুলাম চেঞ্জের ব্যাপারে কী কী আমরা নতুন ইনক্লুড করছি সেই ব্যাপারে উনি বিশদ ব্যাখ্যা দিয়েছেন। আমরা পরিমার্জনের জন্য আমরা বসছি এবং সেগুলি আমরা রেডি করে ফেলেছি। আর আমরা 2027-এর বই আমরা 2026-এর ডিসেম্বর 25-এর ভিতরে দেব। কারিকুলামের উপর ব্যাপক কাজ চলছে। নারায়ণগঞ্জের রূপগঞ্জে বাস্তবায়নাধীন ঢাকা এনভায়রনমেন্টাল সাস্টেনেবল ওয়াটার সাপ্লাই প্রজেক্ট পরিদর্শন করেছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার সকাল 10টায় প্রকল্পটি পরিদর্শনে গিয়ে মির্জা ফখরুল বলেন, মেঘনার পানি শোধন করে ঢাকায় সরবরাহের মাধ্যমে ভূগর্ভস্থ পানির ওপর নির্ভরতা কমানোই এই প্রকল্পের লক্ষ্য। প্রকল্পের আওতায় নদী থেকে পানি সংগ্রহ কেন্দ্র, ৫০ কোটি লিটার দৈনিক সক্ষমতার পানি শোধনাগার এবং শোধিত পানি সরবরাহের ট্রান্সমিশন নেটওয়ার্ক নির্মাণ করা হয়েছে। প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ১০,০০০ কোটি টাকা। শোধনাগারটির মূল অবকাঠামোর প্রায় ৯৮% কাজ শেষ হয়েছে। আগামী ১ বছরের মধ্যে প্রকল্পটি চালুর ব্যবস্থা করা হবে বলেও জানান মন্ত্রী। গ্রাউন্ড ওয়াটার থেকে যেটা আমরা পানি ঢাকা শহরের জন্য নিতাম, এটাতে গ্রাউন্ড লেয়ারটা বহু নিচে নেমে যাচ্ছিল, প্রায় ১,০০০ মিটার নেমে যাচ্ছিল। সেটাকে মোকাবেলা করার জন্য মেঘনা থেকে পানি নিয়ে এসে পানিকে ট্রিটমেন্ট করে ঢাকা মহানগরীর নাগরিকদের পানি সরবরাহ করার ওয়াসা এই প্রজেক্ট গ্রহণ করেছে। আগামী ১১ জুন বিএনপি সরকারের বাজেটে দেশের মানুষের ভাগ্য উন্নয়নের দাবি করেছেন সরকার দলীয় চিফ হুইপ রুহুল কুদ্দুস তালুকদার। এতে শিক্ষা, স্বাস্থ্য থেকে শুরু করে জনবান্ধব বিষয়গুলো বিশেষভাবে গুরুত্ব পাবে বলে জানান চিফ হুইপ। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় স্বাধীনতা সংগ্রামে জিয়া পরিবারের অবদান তুলে ধরেন তিনি। বলেন, যতদিন বাংলাদেশ থাকবে জিয়া পরিবারের কাছে দেশের মানুষ ঋণী হয়ে থাকবে। বিএনপি যতবারই ক্ষমতা এসেছে ততবারই ষড়যন্ত্র হয়েছে উল্লেখ করে জাতীয় সংসদের হুইপ জানান, দেশের মানুষ নিজেদের ভাগ্য উন্নয়নে বিএনপিকেই সমর্থন দেবে, কোনো ধরনের ষড়যন্ত্র কাজে আসবে না। বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে দেশের অর্থনীতিতে যে ভঙ্গুর অবস্থা হয়েছে তা এগিয়ে নিতে কাজ করছে বর্তমান সরকার।
একটা জনবান্ধব বাজেট আগামী 11 জুন প্রণয়ন হতে যাচ্ছে। আমরা আশা করি এই বাজেটের মাধ্যমে আমরা যে পদক্ষেপ যে যাত্রা শুরু করেছি, ইনশাল্লাহ আগামী 5 বছর বাংলাদেশের মানুষের জীবনের ভাগ্যের পরিবর্তন করতে আমরা সক্ষম হব বলে আমরা আশাবাদী। চট্টগ্রামের সীতাকুণ্ডে আলোচিত ও অপরাধপ্রবণ জনপদ জঙ্গল সলিমপুরে অবকাঠামোগত উন্নয়নে বড় উদ্যোগ নিয়েছে সরকার। দুর্গম ও পাহাড়ি এই এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও যাতায়াত ব্যবস্থা সহজ করতে 4টি সড়ক নির্মাণের কাজ শুরু করেছে বাংলাদেশ সেনাবাহিনী। গত বৃহস্পতিবার জরুরি ভিত্তিতে সড়ক নির্মাণ কাজ শুরু করে বাংলাদেশ সেনাবাহিনীর 34 কনস্ট্রাকশন ব্রিগেডের একটি ইউনিট। প্রাথমিক পর্যায়ে ছিন্নমূল এলাকা, আলীনগর, ভাটারিয়া ও বালুচরা সহ গুরুত্বপূর্ণ কয়েকটি স্থানের সঙ্গে সংযোগ স্থাপনে 4টি সড়ক নির্মাণ করা হচ্ছে। সেনাবাহিনীর তথ্য অনুযায়ী প্রায় 10 কিলোমিটার দীর্ঘ ও 18 ফুট প্রশস্ত এসব সড়ক নির্মাণে সময় লাগতে পারে 7 থেকে 8 মাস। আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা বলছেন, নতুন সড়কগুলো চালু হলে এলাকায় নজরদারি ও আইন শৃঙ্খলা বাহিনীর কার্যক্রম আরও জোরদার হবে। স্থানীয়দের প্রত্যাশা, সড়ক নির্মাণ শেষ হলে জঙ্গল সলিমপুরের দীর্ঘদিনের বিচ্ছিন্নতা দূর হবে। পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্যসেবা ও অন্যান্য জরুরি সেবায় মানুষের প্রবেশাধিকার বাড়বে এবং এলাকার সামগ্রিক উন্নয়নের নতুন সম্ভাবনা সৃষ্টি হবে। জনগণের সুবিধার্থে এখানকার এই রাস্তা নির্মাণের বিস্তারিত পরিকল্পনা এবং প্রাক্কলনের কাজ এলজিডি কর্তৃক চলমান রয়েছে। জঙ্গল সলিমপুরের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের জন্য আনুমানিক 10 কিলোমিটার রাস্তা নির্মাণের পরিকল্পনা রয়েছে। যেহেতু এই এলাকাটি পাহাড়ি, সো এখানে বেশ কিছু কালভার্ট নির্মাণ করার প্রয়োজন হবে এবং ন্যূনতম 3টি ব্রিজ নির্মাণের পরিকল্পনাও রয়েছে। দীর্ঘদিন পর অবশেষে দেশে ফিরেছেন ভারতে আটক 91 বাংলাদেশি জেলে। দুপুরে কোস্টগার্ড বেস মোংলায় জেলেদের তাদের ফিশিং বোট সহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়। ভারতীয় জলসীমায় অনুপ্রবেশ করে মাছ ধরার অভিযোগে গেল ডিসেম্বর থেকে চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত 4 দফায় 4টি ফিশিং ট্রলার সহ তাদের আটক করেছিল ভারতীয় কোস্টগার্ড। দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কূটনৈতিক প্রচেষ্টা এবং বাংলাদেশ ও ভারতীয় কোস্টগার্ডের সমন্বয়ে জেলেদের দেশে ফেরানোর সিদ্ধান্ত হয়। রোববার বাংলাদেশ ভারত আন্তর্জাতিক সমুদ্র সীমানায় ভারতীয় কোস্টগার্ডের কাছ থেকে 91 জেলে এবং 4টি ফিশিং বোট গ্রহণ করে বাংলাদেশ কোস্টগার্ড কর্মকর্তারা জানিয়েছেন, ভবিষ্যতেও জেলেদের স্বার্থ রক্ষা এবং সমুদ্রে নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ কোস্টগার্ড। অবৈধভাবে মৎস্য আহরণের অভিযোগে গত 16 এবং 17 ডিসেম্বর 2025 এবং 20 জানুয়ারি ও 16 ফেব্রুয়ারি 2026 ভারতীয় কোস্টগার্ড 4টি ফিশিং বোট সহ 91 জন বাংলাদেশি জেলেকে আটক করে। পরবর্তীতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কূটনৈতিক প্রচেষ্টা এবং বাংলাদেশ কোস্টগার্ড ও ভারতীয় কোস্টগার্ডের পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে আটক জেলে ও ফিশিং বোট সহ বাংলাদেশে প্রত্যাবর্তনের সিদ্ধান্ত গৃহীত হয়। দীর্ঘ দশক যুগ পর অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডেতে সিরিজে মঙ্গলবার মাঠে নামছে বাংলাদেশ। যদিও মাইটি অস্ট্রেলিয়ার এই দলে নেই বেশ কিছু বড় তারকা, তবুও প্রতিপক্ষকে শক্তিশালী মেনেই নিজেদের সেরাটা দিতে চান বাংলাদেশের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। যেহেতু এখন লাস্ট 3টা সিরিজ আমরা জিতেছি, এটাও আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট একটা সিরিজ, যেহেতু সামনে ওয়ার্ল্ড কাপের একটা ইকুয়েশন আছে এবং আমার কাছে মনে হয় যে এই জিনিসটা যদি আমরা সবাই মেনটেন করতে পারি, এই লাস্ট 3টা সিরিজ যেভাবে খেলেছি, সো আমার কাছে মনে হয় যে আমরা ভালো করতে পারবো এবং আমরা ওয়ার্ল্ড কাপে কীভাবে খেলবো, সো এখন থেকেই মেন্টালি ওইভাবে প্রিপারেশন নিব, কারণ আমাদের ওয়ার্ল্ড কাপে কিন্তু তাদের সাথেও আমাদের খেলতে হবে। সো এই সিরিজগুলোর মাধ্যমে আমরা নিজেদেরকে আরও গুছিয়ে নিতে পারবো। সাফে রানার আপ হয়ে দেশে ফিরেছেন বাংলাদেশের জাতীয় নারী দলের ফুটবলাররা। আজ বেলা 12:30টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে মারিয়া মান্দার দল। নারী দলকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন বাফুফের কর্মকর্তারা। সেখানে ফুলেল শুভেচ্ছার পর সরাসরি বাফুফে প্রাঙ্গণে আসেন ফুটবলাররা। ফেডারেশনের আয়োজন করাই হয় সংবর্ধনা অনুষ্ঠান। সাফ জয় করতে না পারলেও রানার আপ হওয়ায় দলকে শুভেচ্ছা জানাতে ও মতবিনিময় করতে বাফুফেতে আসেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
তাদের সমস্যা ও চাওয়া পাওয়া জানার পর সেসব পূরণে আশ্বাস দেন আমিনুল হক। দর্শক, শেষ করছে এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv, ফেসবুকে দেখুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখুন youtube.com/c/ekhon tv।